বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা আবুধাবিতে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী বললেন আরব আমিরাত সফর সফল। এক মাসেরও কম সময়ের ব্যবধানে আজ জাজিরা প্রান্তে বসছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান, দৃশ্যমান হবে 1200 মিটার। গাজীপুরের শালবনের গাছ কেটে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা আর ঘরবাড়ি, জড়িত অসাধু বন কর্মকর্তারা, হুমকিতে পরিবেশ। লালমনিরহাটে বাসের চাপায় মাহেন্দ্রের 5 যাত্রী নিহত, আহত অন্তত 10, হাসপাতালে ভর্তি। এবং রংপুর অঞ্চলে অস্তিত্ব সংকটে ক্ষুদ্র নৃগোষ্ঠী, নানা সংকট আর আগ্রাসনী কারণ, নিজস্ব ভাষায় পাঠ্য বই থাকলেও নেই শিক্ষক। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছে আমি কামরুল হাসান সবুজ। বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে বর্তমান সরকারের মেয়াদের দ্বিপাক্ষিক সফর সফল হয়েছে। বাংলাদেশে বিনিয়োগে বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছেন। এতে অর্থনৈতিকভাবে দেশ আরও সমৃদ্ধ হবে। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মত বিনিময় সভায় তিনি একথা বলেন। সরকার প্রবাসীদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া জনগণের পর্যায়ে পৌঁছেছে বলেই 30 ডিসেম্বর নির্বাচনে মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আবুধাবি সেন্ট রেজিস হোটেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও আরব আমিরাতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সবার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে সেখানে বসবাসরত বাঙালি বিভিন্ন কমিউনিটির নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সরকার প্রধান। বলেন, আরব আমিরাত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদে প্রথম এই দ্বিপাক্ষিক সফর সফল হয়েছে বলে জানান। সরকার গঠন করার পর এটাই আমার প্রথম রাষ্ট্রীয় সফর, দ্বিপাক্ষিক সফর। কাজে প্রথমে দ্বিপাক্ষিক সফর আমি মনে করি অত্যন্ত সফল হয়েছে। বিশেষ করে বিনিয়োগ যায়, আবার তার জন্য যথেষ্ট আলোচনা করে খুব ভালো সাড়া পেয়েছি। আওয়ামী লীগ সরকার প্রবাসীদের প্রশিক্ষণ সহ বিশেষ সুবিধা তৈরি করে দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আরব আমিরাতের কারাগারে থাকা 700 বাংলাদেশিকে ফিরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এই সময় তিনি বিদেশের নিয়মকানুন মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। 700 মতো বাঙালি কারাগারে সাজাপ্রাপ্ত আছে, তো আমরা তাদেরকে ফেরত নেওয়ার ব্যবস্থা করছি। যখন যে দেশে যাবেন সে দেশের আইন মানতে হবে, যেন দেশের কোনো বদনাম না হয়। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ছিল 30 ডিসেম্বর নির্বাচন, যেখানে তরুণ ও নারীরা ব্যাপকভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এবারে যে নির্বাচন আপনারা দেখেছেন, এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়েছে। এর কারণটা আর কিছুই না, আমরা যে ক্ষমতায় ছিলাম, দেশের যে উন্নতি করেছি, সেই উন্নয়নের ছোঁয়াটা মানুষের কাছে পৌঁছেছে। কারণ আমাদের উন্নয়নের সমস্ত পরিকল্পনাটা কিন্তু সমগ্র বাংলাদেশটা ঘিরে। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ 2 ব্যবসায়ী লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলী ও এনএমসি গ্রুপের চেয়ারম্যান বিআর শেঠি। তারা বাংলাদেশের স্বাস্থ্য, পর্যটন, রিটেল চেইন শপ সহ বিভিন্ন খাতে বড় আকারে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ। জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে সকাল 6:30টায় তিনি ঢাকা এসে পৌঁছান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 ফেব্রুয়ারি জার্মান সফরে যান। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে যোগ দেন তিনি। 16 ফেব্রুয়ারি জার্মানি সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যান। আবুধাবিতে প্রধানমন্ত্রী 2 দিন অবস্থান শেষে আজ সকালে দেশে ফিরেন। বড় অঙ্কের বিনিয়োগ সম্ভাবনা পর্যালোচনায় সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী সহ একটি শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে আগামী মাসে।
সফরকালে সার কারখানা, বিমান চলাচল, পেট্রোকেমিক্যাল সহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগ প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, উপযুক্ত বিনিয়োগ পরিবেশ থাকায় সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশমুখী হতে পারে। বিস্তারিত হরিপদ সাহার রিপোর্টে। সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার হিসেবে পরিচিত। এর বাইরে জ্বালানি তেল আমদানি ও দেশের আর্থিক খাতে বিনিয়োগ দুদেশের বাণিজ্যিক সম্পর্কের মধ্যে উল্লেখযোগ্য। দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে গত বছর অক্টোবরে প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে গিয়ে সেদেশের সরকার ও ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার আহ্বান জানান। সফরে কয়েকটি খাতে বিনিয়োগের সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় আগামী মাসে দেশটির বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী এবং অর্থনীতি ও উন্নয়ন মন্ত্রী সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। সফরকারীদের সামনে বিদ্যুৎ, জ্বালানি, সিমেন্ট, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, পুঁজিবাজার সহ 35টির মতো সম্ভাব্য বিনিয়োগ প্রকল্প তুলে ধরা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। যেহেতু ওখানে আপনার র মেটেরিয়ালটা অ্যাভেলেবল গ্যাস, সেই জন্য সৌদি আরবে বাংলাদেশের জন্য একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি হতে পারে। ফার্টিলাইজারটা আমরা ব্যবহার করব এবং যারা কনসার্ন পার্টি আছে তাদেরকে নিয়ে আপনার মূলত যৌথ উদ্যোগে পেট্রোকেমিক্যালের একটি প্রস্তাবনা ওদের আছে এবং ধারণাটা এরকম যে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এটা বিশ্ববাজারকে অ্যাড্রেস করতে পারবে। সো এই ধরনের নিয়ে আরামকোর সঙ্গে কথাবার্তা হচ্ছে। এছাড়া সিভিল এভিয়েশনের ক্ষেত্রে প্রকল্প নেওয়া হতে পারে। 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেই সাথে গেল কয়েক বছরের রাজনৈতিক স্থিতিশীলতাও এদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সৌদি আরবের যে এখন যে ইনভেস্টমেন্টের যে কথাটা চলছে, এটা আসলে বহু কিছু ঘটনার আসলে একটা ফলাফল। সেটা হলো আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম কমে সৌদি ব্যবসায়ীদের আগ্রহ বিভিন্ন দেশে বিনিয়োগ করার, এটা কিন্তু ম্যাটার করে। পাশাপাশি আমাদের এখানে বিনিয়োগের একটা পরিবেশের বন্দর, আমি উন্নয়নের কথা বলছি, রাস্তাঘাট উন্নয়নের কথা বলছি, আমার মেট্রো রেল, সব মিলিয়ে অবকাঠামো এবং অন্য বিষয়গুলো সিগন্যাল দিচ্ছে যে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের ব্যুরোক্রেসি এইখানে একটা বিনিয়োগের যে উত্থান সেটা তারা করতে চায়। বাংলাদেশের সৌদি বিনিয়োগের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কয়েক দফা প্রস্তুতি সভা করেছে বলে জানিয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এক মাসেরও কম সময়ের ব্যবধানে আজ জাজিরা প্রান্তে বসছে পদ্মা সেতুর 7ম স্প্যান। এর মধ্য দিয়ে নদীর দুপ্রান্তে দৃশ্যমান হবে সেতুর 1200 মিটার। এরই মধ্যে মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে স্প্যানবাহী ক্রেনটি। হেসান জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ছবি তুলেছেন সাইফুল ইসলাম। কেটে গেছে নকশা জটিলতা। শুকনো মৌসুম বলে প্রমত্তা পদ্মায় নেই তীব্র স্রোতের দাপট। সময়টা অনুকূলে, আর সেটাকে কাজে লাগিয়ে নদী জুড়ে এখন চলছে কাজ। 2017 সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় 6 পিলারের একটি মডিউলের কাজ। তার পাশেই নতুন মডিউলের প্রথম আর জাজিরা প্রান্তে 6ষ্ঠ স্প্যানটি বসানো হয় গত মাসের 23 তারিখ। এবার অপেক্ষা 7ম স্প্যান বসানোর। মঙ্গলবার সকাল 8টায় শুরু হয় মাওয়া ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত 35 ও 36 নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ। প্রায় 5 কিলোমিটার দূরের এই পিলারের কাছে নিয়ে যেতে পুরো একদিন সময় লাগে। তবে এবার স্পেনবাহী প্রায় 4000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম ক্রেনটি মাওয়া থেকে শুরুতে সর্বোচ্চ গতিবেগে নিয়ে যাওয়া হবে চাঁদপুরের দিকে ভাটিতে। এখন নদীতে স্রোত কম থাকায় বর্ষা মৌসুমে তীব্র স্রোতের বিপরীতে ক্রেনটি কতটা কাজ করতে সক্ষম হবে সেটি পরীক্ষা করতেই এটিকে ভাটির দিকে 7 কিলোমিটার পথ ঘুরিয়ে নির্ধারিত পিলারের কাছে নেওয়া হবে। বর্ষাকালে যদি আমরা এই স্প্যানটা ক্যারি করি তখন পানির স্রোত থাকবে 4 মিটার পার সেকেন্ড বা 5 মিটার হইতে পারে। দেখা যাবে যে আমরা রওনা দিলাম, পুরা ক্রেন সহ ভাসায় নিয়ে চলে গেল, তখন কি হবে? এইটারই একটা বোঝার জন্য নদীর জাজিরা প্রান্তে আগের 36 নম্বর পিলার থেকে এগিয়ে মাওয়া প্রান্তের দিকে 35 নম্বর পিলারের মধ্যে যোগ হবে নতুন স্প্যানটি। এছাড়া 34 নম্বর পিলারও শতভাগ প্রস্তুত করে তোলায় কিছুদিনের মধ্যে আরও একটি স্প্যান বসানো সম্ভব হবে। এর আগের স্প্যানটি বসাতে 6 মাসেরও বেশি সময় লাগলেও এবার স্প্যানটি বসাতে সময় লাগছে 1 মাসেরও কম। নদীর জাজিরা প্রান্তে একসঙ্গে 1050 মিটার আর মাওয়া প্রান্তে 150 মিটার, সব মিলে 1200 মিটার স্প্যান দৃশ্যমান করার মধ্য দিয়ে যে সাফল্য অর্জন করা হচ্ছে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিন কাজগুলো আরও অনেক বেশি সহজ হবে বলে মনে করেন এখানকার প্রকৌশলীরা। এহসান জুয়েল,
সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বন বিভাগের উদাসীনতা আর দখলদারদের কবলে পড়ে ক্রমেই সৌন্দর্য হারাচ্ছে গাজীপুরের ঐতিহ্যবাহী শালবন। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে গাছ কেটে বনের মধ্যেই বসতি স্থাপন করছে দখলদাররা। বনের জমিতে গড়ে তোলা হচ্ছে শিল্প কলকারখানা। এতে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর। তবে বন সংরক্ষণে কঠোর অবস্থানের কথা জানান জেলা প্রশাসক। গাজীপুর সংবাদদাতা মনিরুল আলমের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাছগাছালি কেটে উজাড় করা হচ্ছে বনভূমি। বনের জমিতে তৈরি হচ্ছে বসতভিটা। গাজীপুরের ঐতিহ্যবাহী শালবন ক্রমেই চলে যাচ্ছে দখলদারদের কবলে। স্থানীয়রা জানান, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রভাবশালীরা বনের জমি দখল করে তৈরি করছে বাড়িঘর ও শিল্প কারখানা। নির্বিচারে বনের গাছ কেটে বিক্রি করছে বন খেকোরা। এ ব্যাপারে বারবার অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি বন বিভাগ। পাতলা পাতলা কয়েকটা আছে গাছ, তারপরে গাছ ফরেস্টরও তো ক্লিয়ার তো হিট করে, আর হেরাই দিই যারা হের লগে থাকে হেরাই গাছ কেটে এই সমস্ত জঙ্গল উজাড় করে লাইছেন, কিছু নাই। বড় বড় ঘাস কেটে সমিলে চিরাই করে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় সেল দিচ্ছে। সমাজের মানুষ বলছে যে আমার ছেলে বিয়ে করামু, ছেলে বিয়ে করানোর জন্য একটা ঘরের প্রয়োজন, এই জন্য আমি একটা ঘর নিছি। বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে শালবনের অস্তিত্ব বিলীন হবে বলে আশঙ্কা পরিবেশবিদদের। 93টা শিল্প প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে যারা বনের জমি দখল করে এই শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা সুপারিশ করা হয়েছিল, কিন্তু অদ্যাবধি সেটা ধামাচাপা পড়ে আছে। এখনই সময় এই বনকে রক্ষা করার জন্য, না হলে সভ্যতা থাকবে না, প্রকৃতি থাকবে না। তবে বনভূমি রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যথাযথ করে স্থাপন করা যায় না বনাঞ্চলে, এটি বিধিমালা আছে, আইন আছে, তো সেটি আমরা বাস্তবায়ন করছি সব দিক থেকে, যাতে এই বনাঞ্চলটা বিশেষ করে শালগজের, এটি আমাদের প্রায় ন্যাশনাল সম্পদ, জাতীয় সম্পদ, বিশ্বের সম্পদ, শুধু এটি নষ্ট করতে আমরা দিব না। বন বিভাগের দেয়া তথ্য মতে গাজীপুরের 205টি মৌজায় 52,738 একর জুড়ে শালবনের আয়তন, যার মধ্যে 1000 একরেরও বেশি জমি বেদখল হয়েছে। সময় সংবাদ, গাজীপুর। বাংলার সময়ে আরো থাকছে। শারীরিক নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন 62 নারী শ্রমিক। গত 2 মাসে ফেরত আসলেন 300 জন। লালমনিরহাটে বাসের চাপায় মাহেন্দ্রর 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। মঙ্গলবার রাতে সদর উপজেলার বড় বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল হিমেল পরিবহনের একটি বাস কুড়িগ্রাম রংপুর মহাসড়কের আইরখামার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি মাহেন্দ্রের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন, আহত হন আরও 12 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় 7 জনকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠালে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। আহত বাকি 5 জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রামের একটি নাইট কোচ, হিমেল এন্টারপ্রাইজ নাম, সে ওভারটেক করতে যায়, ঢাকাগামী ছিল এটা। ও ওভারটেক করতে যেয়ে ওই পাশ থেকে একটি আসে, গাড়ি আসে আর কি, মুখোমুখি সংঘর্ষ এবং ঘটনাস্থলে 3 জন মারা যায়। ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং মেডিকেলে নেওয়ার পরে আমাদের এখানে কুড়িগ্রাম হাসপাতালে 2 জন মারা গিয়েছে। তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি। এখানে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর, তার মাথা এবং নিচের জতের। খাগড়াছড়িতে এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় শহরের নারায়ণখাইয়া এলাকায় জিনা ইঞ্জিনিয়ারিং নামে একটি দোকানে বসে গল্প করছিলেন কলেজ ছাত্র তুষার চাকমা ও তার বন্ধুরা। এ সময় 7 থেকে 8 জনের একদল যুবক তাদের কাছে এসে তুষার চাকমাকে ডেকে নেয়। দোকানটির একটু পাশে নিয়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তুষার চাকমা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। ওর নাম হচ্ছে তুষার চাকমা, বাড়ি লক্ষ্মীছড়ি। সে টমটমের ড্রাইভার। কিছুক্ষণ আগে 6:30টার দিকে কেবা কাটা তাকে হঠাৎ করে গুলি করে গুলি করতে করতে আবার দুটার দিকে চলে যায়। তো আমরা বিষয়টা তদন্ত করে দেখব কেবা কারা এই ঘটনা কেন ঘটাইলো। তদন্ত শেষে তার আত্মীয় স্বজন থেকে এজাহার পেলে আমরা এই বিষয়ে অথবা আমরা পুলিশবাদী হয়ে আমরা মামলা নিব।
খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে এক দম্পতি সহ ৯ জন দগ্ধ হয়েছেন। গতকাল একটি দোকানে বিস্ফোরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনকে পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করার কথা জানান চিকিৎসকরা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়া ও চট্টগ্রাম থেকে শফিকুল আলমের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোরে খাগড়াছড়ি সদরের খবংপুরিয়া এলাকার একটি দোকানে প্রচণ্ড শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দোকানের দেয়াল ধসে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হন পাশের মুদি দোকানে থাকা এক দম্পতি সহ 9 জন। বিকট আকারে একটা শব্দ শুনছি, শোনার পরে বাড়ি থেকে বের হয়ে এসে দেখলাম ইয়ং স্টার ক্লাবের নতুন নির্মিত ভবন ওটা ধসে পড়ছে। গাড়ি চাকা মতন বিস্ফোরণ মতন হয়ে গেছে এটা মনে করছি। তারপর এসে দেখি যে এরকম। ক্যান্টন এন্টারপ্রাইজ, এখানে গ্যাস সিলিন্ডারের গুদাম মজুতকরণ আছে, ওইখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং আগুন ধরে গেছে। আমরা দমকল পানিবাহী গাড়ি দ্বারা সাথে সাথে আগুন নির্বাপন করি। ঘটনাস্থল থেকে উদ্ধারের পর দগ্ধ 9 জনের মধ্যে 7 জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। অবস্থা গুরুতর হওয়ায় 4 জনকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 4 জন রোগী আমাদের এখানে আসছে, আমরা প্রাথমিক ট্রিটমেন্ট এনশিওর করছি। তাদের শ্বাসনালীতে প্রদাহ, যেটা আমরা বলি ইনহেলেশন ইনজুরি। ইনহেলেশন ইনজুরি 1% থাকলেও কিন্তু মৃত্যুর আশঙ্কা 100%। দুর্ঘটনার পর থেকে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ডেলটন চাকমা পলাতক রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। কুষ্টিয়ায় গুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশের দাবি, ডাকাত দলের দুপক্ষের বন্দুক যুদ্ধে মারা গেছে তারা। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল ভোরে দৌলতপুর উপজেলার পেটকাটা ডহর এলাকায় 2 দল ডাকাতের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। পুলিশও পাল্টা গুলি করে। এতে মোফাজ্জল হোসেন মোফা ও মাহবুল নামে 2 জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে। তিক্ত অভিজ্ঞতা আর দুর্বিষহ যন্ত্রণা নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 62 জন নারী শ্রমিক। রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় বিভিন্ন সময়ে তারা আরব দেশে পাড়ি জমালেও তাদের চোখে মুখে এখন হতাশার ছাপ। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরব পাড়ি জমানো নারী শ্রমিকরা বিভিন্ন সময়ে নানা নির্যাতন ও হেনস্থার শিকার হয়ে ফিরে আসছেন দেশে। মঙ্গলবার রাতেও সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন 62 জন নারী, যাদের বেশিরভাগই কয়েক মাস আগে কাজ করতে সৌদি আরব গিয়েছিলেন, কিন্তু নির্যাতনের মুখে ফিরে আসতে বাধ্য হন নিজ দেশে। 5 মাস থাকার পরে 1 মাসেরও বেতন দেয়নি। পরে বেতনের কথা বললে মারধর করে, খাবার দেয় না। তার থেকে আমি অসুস্থ হয়েছিলাম। পরে লাস্টে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। নিয়ে গেছি, 1 মাস আমার বেতনটা ভালো দিছে, তারপরে আমার বেতন পুরো 1 মাসে আমার বেতন পুরো দেয় না। বাসা থেকে ফালাইয়া তো 3 মাস জেল খাটিয়া ওয়াইজ আল্লাহ আমার বাংলাদেশে মনে করেন গরম পানি ডালে অনেক মেয়েরে ঠিক আছে মারধর করছে, গেটায় না নামাই দিয়ে গেছে। অনেক মেয়েরা নির্যাতন হইতাছে, কারণ আমরা এখানকার মা বোন, ঠিক আছে, যার যার কষ্ট সে বুঝানো কেউ বুঝে না। সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী দেশটিতে নারী শ্রমিকরা কাজ করতে গেলেও তাদের ফিরে আসার সংখ্যা ক্রমশই বাড়ছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও তদারকির অভাবকেই দায়ী করছে বেসরকারি সংস্থা ব্র্যাক। 62 জন নারী কর্মী ফিরে এসছে। এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে অ্যাবিউজের শিকার হয়েছে। দেখা গেল শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমরা দেখেছি অনেকের গায়ে ক্ষতচিহ্ন। নারীদেরকে পাঠালাম, মানে আমরা সংখ্যাটা দেখালাম যে আমরা এত লক্ষ লোক বিদেশে পাঠাইছি, তার চেয়ে ব্যাটা হচ্ছে আমরা কোয়ালিটিটা আমাদের জরুরি। তার আত্মসম্মান যেন নিশ্চিত হয়, তার জন্য সিকিউরিটি নিশ্চিত হয়, এই জায়গাগুলো খুব জরুরি। বেসরকারি সংস্থা ব্র্যাকের হিসেব মতে গত বছর নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন 2500 নারী কর্মী, আর চলতি বছর গত 2 মাসে ফিরেছেন প্রায় 300 জন। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরও থাকছে, সুদিন ফিরছে সার্কাসে। রাজবাড়ীতে প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়েছে বিদেশি প্রশিক্ষক। শিল্পীদের বেতন ভাতা নিয়মিত করার আশ্বাস। বহুবিধ আগ্রাসনে সারা বিশ্বে অস্তিত্বের সংকটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। তাদের ভাষা সংস্কৃতি রক্ষায় 2019 সালকে আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। কিন্তু ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী সালাম, বরকত, রফিক, শফিকের দেশে নিজেদের ভাষা সংস্কৃতি নিয়ে কেমন আছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা? তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্টে বিস্তারিত।
আমরা গর্বিত যে আমাদের দেশ কিছু দিতে পারে, তো কি হয়েছে, আমরা তো থাকতে পারি, সবার সাথে ভালোভাবে মিশতে পারি, সবার সাথে ভালো কথা বলতে পারি। মূলধারার সঙ্গে মিশে যেতে যেতে নিজের ভাষা সংস্কৃতিকে পরিবারের ছোট্ট পরিমণ্ডলে হলেও পুষে রাখার সূক্ষ্ম বাসনা সাঁওতাল পল্লীর কিশোরী কাজরি হামরমের। প্রধান নৃগোষ্ঠীর ভাষার পাঠ্য বই প্রণয়ন করে দেয়া হয়েছে তাদের শিক্ষার্থীদের হাতে, কিন্তু সেসব ভাষায় পাঠদানে নিযুক্ত হয়নি কোনো শিক্ষক। চাকরি নিতে গিয়ে দেখি যে আমাদের ছোট মনে মনে করা হয় যে তোমরা আদিবাসী, তোমরা এটা খাও ওটা খাও। ওই সাঁওতালি ভাষা দিয়ে হাট বাজার করি, এখন তো সে চলবে না, ভাষাটাকে চেঞ্জ করতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 5 দশক আগেও 37টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 60,000-এর বেশি পরিবারের বসবাস ছিল বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলে। নানা সংকটে আগ্রাসনে ক্রমেই বিলুপ্ত হচ্ছে নৃগোষ্ঠীর সম্প্রদায়গুলো। এখন এই অঞ্চলে সংখ্যা নেমে এসেছে 20,000-এর নিচে। বিলুপ্ত হয়েছে 8টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী। ক্ষুদ্র জাতিসত্তার ভাষাকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে পরিচর্যাটা অপর্যাপ্ত বলছে এই কারণে তাদের যেই বই পুস্তক দেওয়া হয়েছে তাদের পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষক নেই। বাঙালির 21শে এখন বিশ্বজনীন, তাই সকল বিপন্ন মাতৃভাষা রক্ষার দায় অনেকটা বাঙালিরও, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বাঙালির 21শে যখন বিশ্বজনীন পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, তখন পৃথিবীর সকল বিপন্ন মাতৃভাষা রক্ষার দায় অনেকটা বাঙালির। আর এই দেশে বসবাসকারী সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সংস্কৃতি রক্ষা রাষ্ট্রের অনিবার্য কর্তব্য বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। অপরাধের সঙ্গে জড়িত কেউ বিনা বিচারে দেশ থেকে পালাতে পারবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গতরাতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশে অন্যায় করলে তার বিচার হবে, অন্যায়কারী কখনোই বাংলাদেশ থেকে বিনা বিচারে চলে যেতে পারবে না। এই আইন শাসন প্রতিষ্ঠায় আপনাদের ভূমিকা, আমরা যারা আইনজীবী, আপনারা যারা আইনজীবী, আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রংপুর সিটিকে জনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। গতকাল বিকেলে সিটি কর্পোরেশনে নাগরিকদের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সিটি কর্পোরেশন এলাকায় অনুন্নত সড়ক, ব্রিজ, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য অপসারণ পর্যাপ্ত না থাকায় ক্ষোভ জানান নগরবাসী। এ সময় নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে আগামীতে সব সমস্যা সমাধান করে জনবান্ধব নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মেয়র। রংপুর একটি প্রাচীন শহর এবং সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কমিটির 3 সভাপতি সহ 7 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের ফসল রক্ষা বাঁধের 38, 46 ও 47 নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটি কাজ না করে কিস্তির টাকা তুলে নেয়। ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি না হয় মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে প্রকল্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 3টি প্রকল্পের সভাপতি মানসাদ, সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান সহ 7 জনকে আটক করে পুলিশ। উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর ও গৌরমার হাওর সহ 6টি হাওরে 13 কোটি 41 লাখ টাকা ব্যয়ে 66টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে সরকার। বেশ কয়েকটি পিএসআইকে বলার পরও এখন পর্যন্ত কোনো কাজ শুরু করে নাই। তাই আজকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আমরা পুলিশ বাহিনী যেহেতু কাজ এখনো শুরু করে নাই এবং বাঁধের কাজের প্রথম কিস্তির টাকা উত্তোলন করেছে, এই অপরাধে 47, 48 এবং 38 এই 3টি পিআইসি সভাপতি সহ 7 জনকে আটক করে থানায় আনা হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় 21 রোগীর অবস্থার অবনতি হওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল এ বিষয়ে এক জরুরি বৈঠক শেষে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার ইউনুস আলীকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে ব্যবহৃত ইনজেকশনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার রাতে হাসপাতালের অর্থোপেডিক বিভাগের 21 জন রোগীকে সরকারি সেফিউরসিম ইনজেকশন দেওয়ার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অবকাঠামোগত সমস্যা, চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে মাধবপুরের কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা।
এতে মানুষ আস্থা হারাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার উপর। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসক সংকট থাকায় ভাগাভাগি করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলার সিভিল সার্জন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। 2001 সালে মাদারীপুরের কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও আজও অবকাঠামোর কারণে বাড়তি কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। 50 শয্যা তো দূরের কথা, 31 শয্যায় খালি রয়েছে 17টি পদ। এর মধ্যে নেই চক্ষু, সার্জারি ও শিশু বিশেষজ্ঞ। এছাড়া সব ক্ষেত্রে জনবল সংকট তো রয়েছেই। এতে চরম দুর্ভোগের শিকার চিকিৎসা নিতে আসা রোগীরা। এক্সরে রিপোর্ট দিছে, এটা বাইরে করতে পারে না, প্রস্রাব পরীক্ষা করতে দিছে, এটা টাকা দিয়ে করা লাগবে। এখানে যদি রক্ত পরীক্ষা করি, দেখা যাচ্ছে এখানে রক্ত পরীক্ষার রিপোর্টটা আনতে গেলে আমাদের বিল দিয়ে আনা লাগে। বাথরুমের দরজা নেই, বাথরুমে বিচ্ছিরি গন্ধ। হাসপাতাল ভাগের ডাক্তার পাওয়া যায় না, ঠিক মতন রোগীর চিকিৎসা হয় না এই জায়গা। ওষুধ তো সব বাইরের তো কিনে আনি, এই যা কোনো ওষুধ দেয় না। একদিকে রয়েছে ঝুঁকিপূর্ণ ভবন, অন্যদিকে অবকাঠামো সমস্যার কারণে রোগীদের বাড়তি চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল অফিসার মাত্র 5 জন দিয়ে আমরা হাসপাতাল মেইনটেইন করছি। 1976 সনে এই বিল্ডিংটা করা হয়েছিল। তারপরে এটা পুরনো হয়ে যাওয়ার পর বারবার রিপেয়ারিং এর পরও দেখা যায় অনেক জায়গায় পলেস্তারা খসে পড়ছে। এই জন্য আমরা অনেক সময় একটু ঝুঁকিতেই কাজ করতে হচ্ছে। মাঝে মাঝে অনেক সময় দেখা যায় ওষুধের সংকট দেখা যায়, তখন আমরা ওষুধ কিছু কিছু ক্ষেত্রে আমরা বাইরে থেকে আনতে দিই ওষুধ। আর পরিচ্ছন্নতার ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের যে সমস্ত জনবল আছে এটা দিয়ে আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি। অবশ্য মন্ত্রণালয়ের মাধ্যমে শিগগিরই জনবল নিয়োগ দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ঘাটতি পূরণ সম্ভব হবে যখন আমাদের নতুন বিসিএসে নতুন ডাক্তার রিক্রুটমেন্ট হবে তাদের মাধ্যমে। তৃতীয় শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর আমাদের ডিজি অফিস, আমাদের মিনিস্ট্রি তাদেরকে নিয়োগ প্রদান করবে। কালকিনি উপজেলার 3.25 লাখ মানুষ চিকিৎসা সেবার জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সের উপর নির্ভরশীল। প্রতিদিন গড়ে 2 শতাধিক রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। সময় সংবাদ, মাদারীপুর। 6 বছর বয়সী আল হাসর। এ বয়সে সমবয়সীদের সাথে হেসে খেলে স্কুলে যাওয়ার কথা, কিন্তু তাকে বন্দী থাকতে হচ্ছে বাঁশের তৈরি খাঁচায়। সারাদিন খাঁচার মধ্যেই তার জগৎ, খাওয়া দাওয়া ও খেলাধুলা। এভাবেই গত 1 বছর ধরে বেড়ে উঠছে বগুড়ার সারিয়াকান্দির আল হাসর। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। আল হাসুরের বাবা মা দুজনেই গার্মেন্টস কর্মী। দাম্পত্য কলহের জেরে বিবাহ বিচ্ছেদ না হলেও 1.5 বছর ধরে পৃথকভাবে বসবাস করেন ঢাকায়। শিশুটি জানে না তার কি অপরাধ। প্রতিবেশীরা জানান জন্মের পর মাথাসহ শরীর সবসময় গরম থাকতো। শিশুটি বড় হওয়ার সাথে সাথে সমস্যা বাড়তে থাকে। সোলবলের সাথে ঘুরতে মারধর করে এবং সোলবল কাছে এলে বিভিন্নভাবে মারে, নির্যাতন করে। বাচ্চাটা দেখে আমাদের খুব কষ্ট হয়। বাচ্চাটা যদি ভালো চিকিৎসা হয় তাহলে বাচ্চাটা সুস্থ হতে পারে। বাবা মা রেখে যাওয়ার পর শিশুটিকে লালন পালনের দায়িত্ব পড়ে বৃদ্ধা দাদি অজিরন বেওয়ার। ঢাকা ও বগুড়ায় শিশুটির অনেক চিকিৎসা করানোর পরেও চিকিৎসক তার রোগ নির্ণয় করতে পারেননি। সমবয়সী ছেলেদের সাথে খেলতে গেলেও তাদেরকে মারধর করে। ইটের দেয়াল কিংবা বড় গাছ দেখলে মাথা দিয়ে আঘাত করে সেখানে। ফলে খাঁচাবন্দি করে রাখতে হচ্ছে বলে জানান স্বজনরা। সহ্য করে পাই না, মারে ধরিয়া বাপ হচ্ছে গেছে, এখন কোপানো দিয়া কর্ম করে একটা খাই লাগে। চিকিৎসা করতে করতে টাকা পয়সা, আমাদের আর্থিক অবস্থা খুব কম, তাই আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। বিষয়টি জানতে পেরে শিশুটির বিষয় খোঁজ খবর নিয়ে সুচিকিৎসা ব্যবস্থা করার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের অন্যতম শীর্ষ এই কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসার সারিয়াকান্দিকে অলরেডি বলেছি যে বাচ্চাটাকে দেখে আমাদের উপজেলা যে সমাজসেবা অফিসার আছেন তার চেক আপের ব্যবস্থা করার জন্য এবং তার সমস্যাটা কি এটা উদ্ঘাটন করে তার সুস্থতার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য। 8 বছর আগে বিয়ে হয় সুজন মিয়া এবং ইতি বেগমের। বাবা মার একমাত্র সন্তান আল হাসর। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে 3 জন নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বিকেলে জাদুরানী এলাকায় এ মানববন্ধন হয়। এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষী বিজিবি সদস্যদের বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার দাবি জানান স্বজনরা। গত 12 ফেব্রুয়ারি বহরমপুরে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবির গুলিতে 3 গ্রামবাসী নিহত হন।
একটা সময়ে গ্রামীণ মেলার অবিচ্ছেদ্য অংশ ছিল সার্কাস, কিন্তু সময়ের ব্যবধানে কমেছে এই খেলার সাথে জড়িত মানুষের লোকবল ও প্রশিক্ষণ। সেই সাথে ভগ্নদশা রাজবাড়িতে দেশের একমাত্র অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রেরও। তবে সুদিন ফিরছে অ্যাক্রোবেটিকের। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আবারও নতুন করে সাজছে প্রশিক্ষণ ভবন। বিদেশ থেকে আনা হয়েছে প্রশিক্ষক। আশ্বাস মিলেছে এই শিল্পের সাথে জড়িতদের নিয়মিত বেতন ভাতার। রাজবাড়ি থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সার্কাস, ব্যতিক্রমধর্মী সব খেলা আর চোখ ধাঁধানো সব কসরত দেখে মানুষের মনকে মাতিয়ে রাখে, সাথে ধরে রাখে বাঙালি কৃষ্টি ও সংস্কৃতিকেও। সেই সংস্কৃতিকে সমৃদ্ধ করতেই রাজবাড়ী শ্রীপুরে 1994 সালে গড়ে তোলা হয় দেশের একমাত্র অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই আলোর মুখ দেখেনি এ শিল্প। কখনো পুরোপুরি বন্ধ কিংবা কখনো আংশিক সচল থেকে চলেছে প্রতিষ্ঠানটি। তাতে এ শিল্পের সাথে জড়িতরা অর্ধাহারে দিন পার করছিল। তবে সার্কাস শিল্পীদের সুদিন এবার ফিরছে। প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি। যে কোনো সময়টা অনুমোদিত হয়ে যাবে এবং আমরা ডিজাইন অনুযায়ী এটাই কাজটা আমরা সম্পন্ন করে ফেলতে পারবো আশা করি আগামী 1-2 বছরের মধ্যেই। 1996 সালে টানা 2 বছর চলার পর আমলাতান্ত্রিক জটিলতায় বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। 2012 সালে এটি আবারও চালু হলেও ভাঙাচোরা সরঞ্জাম দিতে ব্যাহত হয় প্রশিক্ষণ। তবে নিয়মিত অনুষ্ঠান না থাকায় সংসার চালানোর খরচ জোগাতেই হিমশিম খেতে হয় শিল্পীদের। আমাদের এই প্রশিক্ষণ সেন্টারটা যেন অনতি বিলম্বে সংস্কার করার জন্য এবং এখানে যাতে আমরা নির্বিঘ্নে প্রতিদিন প্র্যাকটিস করতে পারি, রিহার্সাল করতে পারি, প্রশিক্ষণ চালিয়ে যেতে পারি। গভর্নমেন্ট যদি আমাদেরকে একটা স্থায়ীকরণের ব্যবস্থা করত তাইলে আমাদের আর কোনো দাবি থাকতো না। আপাতত সারা দেশে শিল্পী বাছাই করে দল গঠন করা হয়েছে, আর চীন থেকে আনা হয়েছে প্রশিক্ষক। এখন শুধু সঠিক ব্যবস্থাপনা করলে ভাগ্যের শিকে ছিড়বে শিল্পীদের। সময় সংবাদ, রাজবাড়ী। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা আবুধাবিতে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী বললেন আরব আমিরাত সফর সফল। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে আজ জাজিরা প্রান্তে বসছে পদ্মা সেতুর 7ম স্প্যান। দৃশ্যমান হবে 1200 মিটার। গাজীপুরের শালবনের গাছ কেটে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা আর ঘরবাড়ি। জড়িত অসাধু বন কর্মকর্তারা, হুমকিতে পরিবেশ। লালমনিরহাটে বাসের চাপায় মহেন্দ্রের 5 যাত্রী নিহত, আহত অন্তত 10, হাসপাতালে ভর্তি। এবং রংপুর অঞ্চলে অস্তিত্ব সংকটে ক্ষুদ্র নৃগোষ্ঠী, নানা সংকট ও আগ্রাসনী কারণ। নিজস্ব ভাষায় পাঠ্য বই থাকলেও নেই শিক্ষক। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।